আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজকে আমরা কৃষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপকরণ, সেটি হচ্ছে বীজ। কিভাবে কৃষক পর্যায়ে কৃষক নিজেই কিভাবে তার ধানের জমি থেকে কিভাবে ধান বীজ উৎপাদন করতে পারেন, সেই কলা কৌশল বলে দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে যে আসলে কোন জাতের ক্ষেত্রে বীজ রাখা যাবে, কোন জাতগুলোর ক্ষেত্রে বীজ রাখা যাবে না। প্রথমেই আমাদের যে হাইব্রিড জাতগুলো রয়েছে, হাইব্রিড জাতগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের কোনো কৃষকরা ভুলেও এই বীজ রাখবেন না। বীজ রাখলে পরবর্তী মৌসুমে সেই বীজ ভালো ফলন দেবে না। কিন্তু উপসি জাত যেগুলো রয়েছে, এই উপসি জাতগুলোর কিন্তু কৃষক কয়েকটি কাজ মেনে চললেই তারা এই বীজগুলো তাদের পরবর্তী মৌসুমে চাষের জন্য রাখতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে উপসি জাতের ক্ষেত্রে যেমন আছে বৃধান 58, বৃধান 88, বৃধান 89, বৃধান 92, বৃধান 100, বৃধান 102, বৃধান 104, বৃধান 105, বৃধান 108। এই জাতগুলোর কিন্তু বীজ রেখে পরবর্তী মৌসুমে বীজ তারা চাষে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের কয়েকটি কাজ করতে হবে। সেটি হলো প্রথমত ঠিকমতো রোগিংটা করতে হবে। রোগিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন ধানের চারা রোপণের পর আমরা দেখব যখন সর্বোচ্চ কুশি পর্যায়ে আছে, তখন যে উঁচু নিচু যে ধান গাছগুলো থাকবে এবং আগাছা থাকবে, সেই আগাছাগুলো জমি থেকে সমূলে উঠে নেওয়াটাই হচ্ছে রোগিং। এটা একবার করতে হবে ওই সর্বোচ্চ কুশি অবস্থা। আরেকবার হচ্ছে যখন শীষ বের হওয়ার সময় হবে বা শীষ বের হবে, তখন যে শীষগুলো আগে বের হয়ে যাবে সেই শীষগুলো জমি থেকে উঠায় সরিয়ে ফেলতে হবে। এবং চূড়ান্ত পর্যায়ে যখন কর্তন করবে, কর্তনের আগে কিন্তু যে ধানগুলা দেখবে যে উঁচু নিচু তখনও যদি কিছু থেকে থাকে বা আগাছা থেকে থাকে, সেই আগাছাগুলো সরিয়ে এবং যে গাছগুলো আছে সেই গাছগুলো সরিয়ে অন্যত্র সরিয়ে সম্পূর্ণ ফ্রেশ জমি রাখতে হবে। এর পরিবর্তিত হচ্ছে এই ধানের জমিতে যে 80% বা 85% জমি যখন পরিপক্ক হয়ে যাবে, তখন কর্তন করতে হবে এবং সাইড থেকে আইল থেকে 3-4 হাত বাদ দিয়ে মাঝখানের অংশটা কর্তন করে সেটা বীজ হিসেবে রাখতে হবে। এবং এটা কর্তনের সাথে সাথেই জমি থেকে উঠিয়ে নিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ভালোভাবে মাড়াই করতে হবে, যেন অন্য কোনো ধান বীজের সাথে না মিশ্রণ হয়, সেটা খেয়াল রাখতে হবে। মাড়াই করার পরপরই সাথে সাথে জারাই করতে হবে। জারাই করে তিরপাল বা অন্য কিছুর মাঝে এটা ভালোভাবে শুকাইতে হবে। এভাবে শুকাইতে হবে কয়েকটি রোদ্রের মাধ্যমে শুকাইতে হবে এবং এমনভাবে শুকাইতে হবে যেন এই ধানের আর্দ্রতাটা 12%-এর নিচে চলে আসে। এবং 12% নিচে চলে আসলে এটা আবার জারাই করতে হবে। জারাই করার পর যদি বীজটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হওয়ার পর বায়ুরোধী পাত্র যেমন প্লাস্টিকের ড্রাম, টিনের কৌটা, অথবা পলিথিনের মাঝে ভালোভাবে ভরে তারপরে চটের বস্তার মাঝে ভরে রাখা যাবে। এভাবে রাখতে হবে। প্লাস্টিকের ড্রাম বা টিনের কৌটায় রাখলে খেয়াল রাখতে ভিতরের জন্য কোনো ফাঁকা না থাকে। আর এই ধান বীজের সাথে যদি আমরা নিমের পাতা বা নিশিন্দার পাতা শুকিয়ে কিছু পরিমাণে দিয়ে দিই, তাহলে এটার সাথে পোকামাকড়ের আক্রমণ হবে না। এভাবে 1.5 মাস 2 মাস পর কিন্তু আবার ড্রাম বা এর থেকে বের করে আবার রোদ্রে শুকায়া এভাবে যদি রাখেন, তাহলে আমাদের যে বিএডিসি বা অন্য প্রতিষ্ঠানের যে বীজগুলো আছে, সেই বীজের চেয়ে আপনার বীজ কোনো অংশে খারাপ হবে না, বরং আপনার বীজ আরও বেশি ভালো থাকবে। এবং আপনার বীজটা পরবর্তীতে যদি ব্যবহার করেন, সেটা তাদের চেয়ে ফলন কম হবে না, বরঞ্চ ফলন আরও বেশি হবে। আশা করছি আমাদের যে সকল কৃষক ভাইয়েরা এই উপসি জাত চাষ করেছেন, তারা চাইলে আপনারা বাজার নির্ভর না হয়ে আপনি নিজেই কিন্তু এই বীজ উৎপাদন করতে পারেন এবং বীজ উৎপাদন করে আপনার নিজের চাহিদা পাশাপাশি অন্য আশেপাশে যে অন্য কৃষক আছে তাদের কাছে আপনি বীজ সাপ্লাই দিতে পারেন। এভাবে যদি আমাদের সকল কৃষকরা বীজ উৎপাদন করে, তাহলে আমাদের যে বীজের যে চড়া দাম, সেই চড়া দামের অনেকটাই লাঘব হবে এবং ভালো বীজ আমাদের কৃষক নিজের ঘরে উৎপাদন হবে এবং আমাদের দেশের সার্বিক উন্নয়ন হবে। ধন্যবাদ সবাইকে।